আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছে আমি সোহেল আহমেদ। ইরানকে ঘিরে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষে দেশে ফিরে ইরানকে আবার হুমকি দিয়েছেন। তিনি চরম হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে ইরানের ভেতর থেকে যখন আলোর ঝলকানি দেখা যাবে তখন বুঝতে পারবে সবাই যে যুদ্ধবিরতি ভেঙে গেছে। এই যে হুমকি এটাকে অনেকেই পরমাণু বোমা হামলার করার হুমকি বলে মনে করছেন। কারণ এ ধরনের কথা অনেকটা পরমাণু বোমার সঙ্গে মিলে যায়। তবে এই হুমকি নতুন কিছু নয়। এর আগেও এ ধরনের চরম হুমকি ট্রাম্প দিয়েছেন। তিনি ইরানের সভ্যতাকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এরপর সারা বিশ্বে তা নিয়ে সমালোচনা হয়েছে যে একটি সভ্যতাকে মুছে ফেলা যায় না এবং কোনো দেশ বা ব্যক্তি এ ধরনের হুমকি দিতে পারে না। একটি সভ্যতাকে মুছে ফেলার অধিকার কারো নেই। এর বাইরে তিনি ইরানের অবকাঠামো বিশেষ করে জ্বালানি, পানি, খাত সহ সবকিছুকে ধ্বংস করে দেওয়ার হুমকি তিনি দিয়েছিলেন। তিনি আহ, ইরানিদেরকে আহ, কেয়ামতের আহ, অবস্থায় নিয়ে যাওয়ার হুমকিও নানাভাবে তিনি দিয়েছেন। কিন্তু কোনো হুমকি তিনি বাস্তবায়ন করেননি। তবে ট্রাম্পের মতো একজন আহ, পাগলাটে লোকের কাছে আহ, এ ধরনের আশঙ্কার কথা শুনলে একটু উদ্বিগ্ন হতেই হয়। কারণ ট্রাম্প যে কোনো কিছু করে ফেলতে পারেন। তিনি গাজা সহ বিভিন্ন জায়গায় যে অবস্থা করেছেন ইসরায়েলকে দিয়ে, এর ফলে আমরা আশঙ্কা করতে পারি যে তিনি হাজার হাজার লাখ লাখ মানুষকে মারতে দ্বিধা করবেন না। আমরা গাজায় প্রায় লাখ খানেক মানুষ, নারী ও শিশু সহ আহ, প্রায় লাখ খানেক মানুষকে নির্মমভাবে হত্যা করতে দেখেছি। এখনো সেখানে প্রতিনিয়ত হামলা হচ্ছে। লেবাননে আমেরিকার মদদে ইসরায়েল প্রতিদিনই হামলা চালাচ্ছে। তারা যুদ্ধবিরতি মানছে না। এসব কাণ্ড কারখানা দেখে এই আশঙ্কা হয় যে ট্রাম্প পরমাণু বোমা হামলাও চালাতে পারেন। তবে সেই হামলার পরিণতিতে আমেরিকার যে সারা বিশ্বে আধিপত্য এবং আমেরিকার অস্তিত্ব হয়তো বিলীন হবে। আর আমরা জানি যে ইরানও সেভাবেই প্রস্তুতি নিয়েছে। এমনকি বলা হচ্ছে যে ইরান এমন বোমা তৈরি করেছে যে ১২টা বোমা একটি পরমাণু বোমার সমান ধ্বংস ক্ষমতা রাখে। আমরা রাস্তাখিজ বা কেয়ামত নামের একটি বোমার কথা শুনতে পাই, যেটি ইরান এখনো ব্যবহার করেনি। আহ, সেই বোমাটি বলা হচ্ছে যে আহ, ইরা ইরান থেকে আমেরিকায় গিয়ে আঘাত হানতে সক্ষম এবং এটির ধ্বংস ক্ষমতা একটি বোমা দিয়ে ৮০ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস করে দেওয়া সম্ভব। তো এমন অস্ত্র যদি থাকে তাহলে সেটা মোকাবেলা করা আমেরিকার জন্য কঠিন হবে। আর আমেরিকা সহ সবাই এটা জানে যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অত্যন্ত ও, অনেক বেশি এবং সেটা এরই মধ্যে ইরান দেখিয়ে দিয়েছে। আর এরই মধ্যে অর্থাৎ আজকেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন যে আগামী যে কোনো যুদ্ধে ইরানের সেনাবাহিনী সারপ্রাইজ দেখাবে। অর্থাৎ এমন কিছু করবে যেটা আমরা ভাবতেও পারি না। সেই সারপ্রাইজটা কি হবে সেটা আমরা জানি না। কিন্তু নিশ্চয়ই এমন নতুন কিছু আমরা দেখতে পাবো যেটা আমেরিকা ভাবতেও পারেনি, ইসরায়েল কল্পনাও করেনি। আহ, এর ফলে আমরা এই আশঙ্কা করতে পারি যে আহ, আগামীতে কোনো যুদ্ধ হলে সেটা অনেক ভয়াবহ হবে। দুই পক্ষই আরো বেশি ভয়াবহ অস্ত্র নিয়ে হাজির হবে। আহ, কিন্তু এই কথাও সত্য যে আমেরিকার যুদ্ধ করার ক্ষমতা অনেকটাই সীমিত হয়ে এসেছে। তাদের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো যে আহ, গুদাম বা সেগুলোর যে আহ, পরিমাণ সেটা অনেক কমে এসেছে। সে কথা তাদের আহ, গোয়েন্দা সংস্থাগুলোই বলছে, তাদের মিডিয়াতেই জানা যাচ্ছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিজেরাই স্বীকার করছে যে ইরানের ক্ষেপণাস্ত্র
সহ যুদ্ধ সক্ষমতা ৯৫% অক্ষুণ্ণ রয়েছে। অর্থাৎ ইরান এখনো আগের মতোই যুদ্ধ করতে সক্ষম। যদিও ট্রাম্প বারবার বলছে যে ইরানের যুদ্ধ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, তাদের ক্ষেপণাস্ত্র সিটি সব ধ্বংস করে দিয়েছি, লঞ্চার ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের কথার সাথে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেরই মিল নেই। অন্যদিকে আহ, ইসরায়েল সহ আমেরিকার যে গ্যাং, তারা নতুন করে আরেকটি যুদ্ধ বাঁধানোর জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে এবং এই যুদ্ধে সরাসরি আঞ্চলিক দেশগুলোকে অংশগ্রহণে বাধ্য করতে চাচ্ছে। আহ, সর্বসাম্প্রতিক যে তথ্য আমরা পেয়েছি সেটি হলো যে সংযুক্ত আরব আমিরাতে একটি পরমাণু স্থাপনায়, একটি পরমাণু কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। ৩টি ড্রোন সেখানে হামলা করার জন্য গিয়েছিল। আমিরাত বলছে যে তারা ২টি ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং একটি ড্রোন তাদের পরমাণু কেন্দ্রে জেনারেটরে আঘাত এনেছে এবং সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরব আমিরাত বা অন্য কোনো পক্ষ এটা বলেনি যে কার পক্ষ থেকে হামলা হয়েছে। ইরান, ইসরায়েল বা অন্য কোনো পক্ষ এই হামলা করেছে কিনা এমন কোনো কথা আমিরাত বলতে পারেনি। তারা বলছে যে তদন্ত চলছে। তবে এই পরিস্থিতি এমন সময় ঘটলো যে কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের একটা ইস্যুতে দ্বন্দ্ব দেখা দিয়েছে। সেটি কি? আহ, ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটি খবর ফাঁস করা হয়েছে যে ইরানের সাথে যখন যুদ্ধ চলছিল তখন আহ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এবং সেখানকার শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করে ইরান ইস্যুতে, ইরান যুদ্ধ নিয়ে কথা বলেছেন। এর পরপরই সংযুক্ত আরব আমিরাত বলল যে না, এই ধরনের কোনো বৈঠক হয়নি, এ ধরনের কোনো সফরই অনুষ্ঠিত হয়নি। যেটাই হোক, এই বক্তব্য সত্য মিথ্যা যাই হোক না কেন, এই যে পদক্ষেপ, অর্থাৎ ইসরায়েল সে দেশে তাদের প্রধানমন্ত্রীর সফরের যে দাবি করলো, এর মাধ্যমে এটা সুস্পষ্ট যে তারা ইরানকে আমিরাতের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করেছে, যাতে ইরান আরো ক্ষিপ্ত হয় এবং আমিরাতের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয় এবং দুই দেশের মধ্যে সংঘাত, দ্বন্দ্ব আরো বেড়ে যায়। এরই মধ্যে দুই দেশের মধ্যে নানা কারণে সম্পর্কের জটিলতা বৃদ্ধি পেয়েছে। ওদিকে সৌদি আরব দাবি করেছে যে ইরাকের ভূখণ্ড থেকে তাদের দেশেও ড্রোন হামলা হয়েছে। সেই ড্রোন হামলা কারা করেছে সেটা তারাও বলতে পারেনি। কিন্তু ইরাকে যেহেতু ইরান সমর্থিত কিছু সংগঠন রয়েছে, তারা এ ধরনের হামলা চালিয়েছে এমন সংবাদ, এমন দাবি ইসরায়েলের পক্ষ থেকে সৌদি আরবের উপর চাপিয়ে দেওয়া হতে পারে। আর এটাও করা হতে পারে ইসরায়েলের পক্ষ থেকে, এবং কি সেটা ইরানের উপর এই সৌদি আরবকে খেপিয়ে দেওয়ার জন্য। সম্প্রতি সৌদি আরব ইরানের ব্যাপারে অনেকটা নমনীয় মনোভাব দেখাচ্ছিল। ইরানি হাজিরা সৌদি আরবে যাওয়ার পর খুব ভালোভাবে তাদেরকে স্বাগত জানানো হয়েছে, অভ্যর্থনা জানানো হয়েছে। এমনকি ইরানকে নিয়ে এক আগ্রাসন বিরোধী জোট গঠনের কথাও সৌদি আরব বলেছে। এ অবস্থায় এ ধরনের ফলস ফ্ল্যাগ হামলা চালিয়ে ইরান এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব, বিরোধ, এমনকি যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা শত্রুরা করবে, এটাই স্বাভাবিক। এ কারণে আমার কাছে মনে হয় যে এ ধরনের হামলাগুলোর সাথে ইসরায়েলও থাকতে পারে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মুহূর্তে দেশের ভেতরে অত্যন্ত চাপে রয়েছেন। তার জনসমর্থন ব্যাপকভাবে কমে গেছে। এমনকি আদালতে তিনি বারবার গিয়ে নানা অজুহাতে সেখান থেকে বৈঠক ত্যাগ করছেন। তার বিরুদ্ধে বড় ধরনের অভিযোগে মামলা চলছে। ওদিকে ট্রাম্পও দেশের ভেতরে একেবারেই চাপের মুখে রয়েছেন। সেখানে তার জনপ্রিয়তা
অনেক নিচে নেমে এসেছে। আগামী নভেম্বরে তাদের মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনে তারা সিনেটের উপর নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে বলে খবর আসছে। কারণ তার জনপ্রিয়তা বা তার দল রিপাবলিকান পার্টির জনপ্রিয়তা সঙ্গে এই সব ঘটনার সম্পর্ক রয়েছে। ডেমোক্র্যাটরাও বারবার এই যুদ্ধ বন্ধের যে ক্ষমতা সেটা সীমিত করার জন্য তাদের সংসদে বিল আনছেন, কিন্তু সেটা পাশ হচ্ছে না, কারণ সেখানে রিপাবলিকানরা, ট্রাম্পের দলের লোকজন সংখ্যাগরিষ্ঠ। কিন্তু বাস্তবতা হলো এই জিনিসগুলো সামনে আনার কারণে ট্রাম্পের বিষয়ে জনগণ অনেক কিছু জেনে যাচ্ছে এবং ট্রাম্পের উপর চাপ বাড়ছে। এ অবস্থায় ট্রাম্প নিজেকে নির্বাচনের আগে একটি বিজয়ী প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। এ কারণে হামলার আশঙ্কা কিন্তু রয়ে গেছে। ইরানে আবারও ট্রাম্প হামলা চালাতে পারে, এই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না। ওদিকে একটি গুজব ছড়ানো হয়েছে যে চীন এবং আমেরিকার মধ্যে তাইওয়ান এবং ইরানকে নিয়ে লেনদেন হয়েছে, অর্থাৎ তাইওয়ানের ব্যাপারে আমেরিকা ছাড় দিবে আর ইরানের ব্যাপারে চীন ছাড় দেবে, এ ধরনের কথা ছড়ানো হচ্ছে। কিন্তু এটার আসলে বাস্তব ভিত্তি নেই, কারণ চীন স্বাভাবিকভাবেই ইরান যুদ্ধটাকে, ইরানে ট্রাম্পের যে পরাজয়, ইরানে ট্রাম্পের যে অস্ত্র ক্ষয়, অর্থ ক্ষয়, সেটাকে তার নিজের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন, তার ভবিষ্যতের জন্য ইতিবাচক দেখছেন। এবং এই যে ইরান যুদ্ধ, এটাকে তুলে ধরে চীন সারা বিশ্বকে এই সতর্ক বার্তা দিতে পেরেছে যে আমেরিকার উপর আর নির্ভর করে লাভ নেই। আমেরিকার অস্ত্র, আমেরিকার প্রভাব, এটা কারো নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। সেটা পারেনি সৌদি আরবে, সেটা পারেনি সংযুক্ত আরব আমিরাতে, সেটা পারেনি কুয়েতে বা আশেপাশের অন্য দেশগুলোতে। সেখানে সামরিক, মার্কিন সামরিক বাহিনী ছিল, সামরিক ঘাঁটি ছিল, কিন্তু ইরান সেগুলোকে তছ নছ করে দিয়েছে এবং সেখানকার শাসক গোষ্ঠী বলেন, জনগণ বলেন, কারোর নিরাপত্তাই কিন্তু সেখানে এখন আর নেই। ইরান চাইলে অত্যন্ত সংবেদনশীল জায়গাগুলোতে যে কোনো সময় আঘাত হানতে পারে। এমনকি ইরান যখন হামলা চালালো তখন মার্কিন সেনারা তাদের দেশকে, অর্থাৎ এইসব আরব দেশকে বাঁচানোর চেষ্টা না করে নিজেরা বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, বিভিন্ন হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছিল। ইরান সেখানেও হামলা চালানোর চেষ্টা করেছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ আবারও সুস্পষ্টভাবে বলেছেন যে আমাদের প্রতিবেশী দেশগুলো, প্রতিবেশী আরব দেশগুলো আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং তাদেরকে আমরা সবসময় বন্ধু হিসেবে দেখতে চাই, এবং তারা যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখে নিজেদেরকে এই ষড়যন্ত্রের সাথে জড়িয়ে না ফেলে, সে বিষয়টি যেন তারা সতর্ক থাকে। তো সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।